শেখ হাসিনার সময়টা বড্ড খারাপ যাচ্ছে। ঘনিয়ে আসছে আরো বড় সড় বিপদ। একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী নেত্রী। এবার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। ফেঁসে যেতে পারেন মানবতা বিরোধী মারাত্মক মামলায়। এবার কি তবে সত্যি সত্যি তার ভারতে থাকা চাপের? আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে, শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়, আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায়, বের করে দিতে হবে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? হঠাৎ ভারতে ইউনূসের প্রশংসা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুঁশ হারায় ফেলছেন। এই চুপ্পু মুজিব বাহিনীর লোক, র ট্রেইনড লোক। মুজিব বাহিনীকে র ট্রেন করছে। বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে হাসিনা সব কয়টা র ট্রেন্ড লোক। আব্দুল হামিদও র ট্রেন্ড লোক। এমন দাগী অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই গণ অভ্যুত্থান, বিপ্লব, শত শত শহীদের আত্মদান, অজস্র মানুষের অঙ্গহানি, অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য। সেই সাথে আজকের এই ভিডিওটি আওয়ামী লীগ ভাইদের জন্য সুসংবাদ হতে চলেছে এবং সেই সাথে বিএনপি ভাইদের জন্য বড় একটা দুঃখের সংবাদ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনা বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে আমি বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসবো এবং এই বিএনপি জামায়াত সকলকে দেখে নেব, এমন কথা কিন্তু শেখ হাসিনা বলেছে। সেই সাথে ডক্টর ইউনূস কিন্তু খেপে গিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপরে। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাও। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে, শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন। তবে তিনি তার নিজের ইচ্ছায় আসার চেয়ে, যেটা এই মুহূর্তে ভারতের সংকট দাঁড়িয়েছে যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ককে ঠিক রাখতে হলে আদালত যদি নির্দেশ করে বসে, অলরেডি নিয়ে প্রসিডিং চলছে, ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে। এখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে আসলে কি ঘটবে, একটু চক্ষু বন্ধ করে আমার ভিডিওর বাকি অংশটা শুনলে আপনি বুঝে যাবেন। ধরেন শেখ হাসিনা বাংলাদেশে আসলে প্রথমত ওনাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে, রাইট? ওনাকে গ্রেপ্তার করা হবে, মিডিয়া কাভারের জন্য পাবেন। তারপরে কি হবে, ওনার বিচার হবে, জেল হবে। খালেদা জিয়ার সাথে যা ঘটছে, আমি এইটা নিয়ে অনেক ভিডিও বলছিলাম যে খালেদা জিয়া হয়তো একজন কাজের মহিলা পাইছিলেন, শেখ হাসিনা হয়তো ওইটাও পাবেন না। কিন্তু আরেকটা ভিন্ন চিত্র আপনি দেখতে পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারের এথিক্স কোনটা? যারা অপরাধী তাদের বিচার হবে, যারা অন্যায়কারী লুটেরা তাদের বিচার হবে। তো আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে মার্চের ভোটে আওয়ামী লীগের প্রায় নিয়ার আবার 40% সমর্থন আছে। এই সমর্থকদের মধ্যে লুটপাটকারী শ্রেণীর সংখ্যা আপনি পাবেন বড় জোরে 40-এর মধ্যে 3% যারা লুটপাট করছে, দুর্নীতি করছে। কিন্তু বাকি 37% মানুষ এখনো কিন্তু বাংলাদেশে আছে, তারা ঘাপটি মাইরা আছে অথবা নেতৃত্ব শূন্য অবস্থায় সামনে আসতে চাচ্ছে না বা একত্রিত হতে পারছে না। এখনো আওয়ামী লীগ যদি একত্রিত হয়, এটা কিন্তু একটা টেনশনেবল ফোর্স, টেনশন হওয়ারই বিষয়, কারণ টাকা আছে, ক্ষমতাটা এখনো আছে। আর যা ঘটছে বাংলাদেশে, ভিতরে গোসা আছে, জিদ আছে। আবার ইতিহাস বলে বারবার যে রাজপথের আন্দোলনে বিরোধী দল হিসেবে যখন আওয়ামী লীগ থাকে, তখন আওয়ামী লীগের মতন সুপার পাওয়ার এদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম দলই প্রকাশ করতে পারছে। যেমন ধরেন 96-তে সম্ভবত বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক বাদ দিয়ে নির্বাচনটা করে ফেলছিল, ক্ষমতাটা নিয়ে আনিছিল, কিন্তু ধৈর্য রাখতে পারেনি আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ কিন্তু খুবই এই জায়গায় শক্ত একটা খেলোয়াড়। আবার আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করে ফেললো বাদ দিয়ে নির্বাচন, বিএনপি কিন্তু ওইখানে ওইভাবে আওয়ামী লীগরে পতন করাইতে পারে নাই। যে কোনো কারণে হোক, খেলাতে আসে কোনটা? জয় বিজয়। তো এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তিনি যদি জেলেও থাকেন, ওনারা তার ফাঁসি দিয়ে দিবে না, এটা হবেও না। জেল হবে, ডিভিশনগত সুবিধা পাবেন। ডিভিশনগত সুবিধা তো বোঝেনি, অনেকে মনে করেন যে ওনার রিমান্ড হবে, অনেক থেরাপি টেরাপি, এগুলো ভুল। যারা এই লেভেলের, আইন সবার জন্য সমান না, আমাদের মন্ত্রী এমপিরাও কিন্তু আলাদা ডিভিশন পায়, মানে জেলের মধ্যে একটা সুন্দর রুম থাকে, সেখানে তারা ভালো ভালো খায়, কম বেশি আর কি, তাদের সুযোগ সুবিধা, চিকিৎসা, এখানে অনেক কিছুই আলাদা হয়, যেটা আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যেরকম ভাবি ওইরকম না। কিন্তু মাঠে যে আওয়ামী লীগ শূন্য একটা অবস্থান তৈরি হয়েছে, সেটা কিন্তু আওয়ামী লীগ শূন্য থাকবে না।
এখন যেমন 10 জন সমন্বয়ক বা 5 জন বিএনপি নেতা চাইলেই একজন বাড়িতে গিয়া আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠানে আপনি হাত দিয়ে ফেলতে পারতেছেন, একজন মানুষের পিটাই ফেলতে পারতেছেন, অথবা একটা ব্যবসা দখলদারিত্ব নিতে পারতেছেন, ওইটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? ডক্টর ইউনূসী সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, এই সরকারটা কিন্তু কোনো দলকে আলাদা ফেভার দেবে না। গতকালকে শুনছেন না সোজা বক্তব্য ডক্টর ইউনূসের, আমরা কোনো দলের পক্ষে অবস্থান না, আমরা এমন একটা পক্ষে অবস্থান যেন এই দেশে ডেমোক্রেসি ফিরে আসে। তো গণতন্ত্র যদি ফিরাই আসে, অলরেডি আওয়ামী লীগের নিয়ে যে নিষিদ্ধের রিট হয়েছে সেটা বাদ নাকি? বাদ হয়ে গেছে না? বাদ হয়ে গেছে। তার মানে এখানে রাজনীতি থাকবে আওয়ামী লীগের, এটা আপনি চান না চান। তো এর আগে আওয়ামী লীগ চান নাই, আওয়ামী লীগ চায় নাই জামাত থাকুক, তো বহুত কিছু করছে, কিন্তু দিন শেষে কি পারছে? পারে নাই। তো আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম কোনো অ্যাকশন নিলেও কিন্তু আসলে পারা যাবে না। তো এখন ডক্টর ইউনূসের সরকার থাকাকালীন 2 বছর 3 বছরের জন্য তিনি যদি থাকেন, তাহলে আওয়ামী লীগ রাজপথে আবারও শক্তিশালী হবে। এমনকি আগামী নির্বাচন আসতে আসতে তারা নির্বাচনে একটা শক্তিশালী দল হিসাবে ভূমিকা রাখবে। এটাতে ঝামেলায় পড়ে যাবে জামাত। জামাত কেন ঝামেলায় পড়বে? যদি ডক্টর ইউনূস সাহেব 2 থেকে 3 বছর পরে নির্বাচন দেন, জামাত যদি তাদের দলগুলোর সাথে, ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে নির্বাচনে না যায়, তাহলে কন্টেস্ট কিন্তু আবারও ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগ বিএনপির মধ্যে হবে। দ্বিতীয় আসনটা জামাতও পাইতে পারে, বিএনপিও আওয়ামী লীগও পাইতে পারে। বিএনপি জয়ী হবে, এটাই সবাই বুঝি, আমরা জানি, অথবা জামাত জয়ী হইতে পারে। তো সবকিছু মিলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতের সাথে এই বিষয়ে কথা চলছে, আমাদের আদালতেরও নির্দেশনার ইস্যু আছে। তো আদালত থেকে যদি নির্দেশনা চলে আসে, তাহলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। আর ভারত তো তাদের প্ল্যান এ, বি, সি অনেক কিছু রাখছে। তো সেখানে হতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, কারণ তিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জীবিত হবে। তিনি না আসলে এই রাইট নাও সিচুয়েশনে বা আগামী 10 বছর আওয়ামী লীগ কিন্তু আর জীবিত হইতে পারবে না, কারণ নেতৃত্ববিহীন অবস্থায় দল পড়ে গেছে। আর আওয়ামী লীগের মোটামুটি ওয়ান ম্যান শুয়ে নিয়ে গিয়ে, মানে লাস্ট কয়েকটা বছর ছিল যে সকল কিছুই সাবেক প্রধানমন্ত্রী ওনার নির্দেশেই হইতো, স্থানীয়ভাবে লোকাল নেতা তৈরি হয় নাই। তবে যারা আওয়ামী লীগের মধ্যে লুটপাট করছে, দুর্নীতি করছে, অন্যায় অত্যাচার, রাহাজানি, চিন্তাই, খুন যাই করছে, প্রত্যেকের কিন্তু বিচার হবে, এটা মাথায় রেখে ইউনূস সাহেব এই বিচারটা করবে, এটাতে ভুল নাই। তো দেখা যাক আসলে ফাইনালি কোন দিকে সিদ্ধান্ত যায়। তবে শেখ হাসিনার বাংলাদেশে আসার সম্ভাবনাই বেশি। তার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ভারতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে শেখ হাসিনার চুপ থাকা উচিত। সাক্ষাৎকারে ভারতের শেখ হাসিনার করা বিভিন্ন মন্তব্যের সমালোচনা করেন ডক্টর ইউনূস। বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী যেসব বিবৃতি দিচ্ছেন তা অবন্ধুসুলভ। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ডক্টর ইউনূস বলেন, ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় বাংলাদেশ। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়? আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায়? বের করে দিতে হবে। তাহলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে। তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সৎ মানুষ, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি। আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন, অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, 15.5 বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী, ওই অন্যায় ফ্যাসিস্টরাই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে। আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট, গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে। আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শহীদ, তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় 2.5 শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গঙ্গিভাবে তারা জড়িত রয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি, কান খুলে শুনে রাখুন, তারা এমন একজন নেতার নাম বলুন, ফাঁসি কার্যকর নয়, শুধু ফাঁসির ঘোষণা দিলে 2.5 শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পারলে আপনারা বলুন। আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না, আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের কোথায় আছেন? বিভিন্ন সূত্র এটা নিশ্চিত করছে যে শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন।
ভারতীয় সুরক্ষিত বাহিনীর তত্ত্বাবধানে তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা রয়েছেন। ইতিমধ্যে হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কয়েকবার তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনার জন্য আমি কয়েকটি সংবাদ মাধ্যম সামনে রাখবো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট, পিটিআই, দ্য মিরর এশিয়া, এনডিটিভি, আল জাজিরা, এইসব সংবাদ মাধ্যমের নানা তথ্যসূত্র নিয়ে সাজানো হয়েছে আজকের বিশ্লেষণ। প্রিয় বন্ধুরা, দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর ভারতে সাময়িকভাবেই গিয়েছিলেন এই দুজন। এরপর বলা হয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে তারা যাত্রা করবেন, কিন্তু সেই যাত্রা করা সম্ভব হয়নি বলেই বিশ্লেষকরা বলছেন যে তারা থেকে গেছেন ভারতে। এখন ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশে দুতিয়ালি করা হচ্ছে তাদের রাজনৈতিক আশ্রয়ের জন্য। আগে আমরা জেনে নিতে চাই যে কোন কোন দেশে চেষ্টা করেছে ভারত। প্রথমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের কয়েকটি দেশ, এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়া। আর এর বাইরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তো রয়েছেই। যুক্তরাষ্ট্রে যাবার কোনো ধরনের চেষ্টাই হয়নি, আর যুক্তরাজ্যে যাবার চেষ্টা হয়েও ব্যর্থ হয়েছে ভারত সরকার। তবে বলে রাখা ভালো যে শেখ হাসিনাকে বিভিন্ন দেশে পাঠাবার যে উদ্যোগ, সেটা তাদের পক্ষ থেকে হয়নি, সেটা হয়েছে ভারতীয় বিজেপি সরকারের পক্ষ থেকে। এ পর্যন্ত যত দুতিয়ালি হয়েছে সবই ভারতের কূটনৈতিক চ্যানেলে হয়েছে। এখন এই মুহূর্তের খবর হচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা এবং ভারত আর কাতারের বিশ্বস্ত কটি সূত্র নিশ্চিত করছে যে কাতারের সঙ্গে ভারতের শেখ হাসিনাকে পাঠাবার জন্য কয়েক দফা প্রচেষ্টা হয়েছে, কয়েক দফা আলোচনা হয়েছে। পুরো বিষয়গুলোই আনঅফিসিয়াল বলছে সাউথ গ্রুপ। সাউথ গ্রুপের কয়েকটি সূত্র বলছে যে কাতার কিছুটা হলেও ইতিবাচক মনোভাব পোষণ করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে কাতার কূটনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জন করেছে সারা পৃথিবীতে। তারা লেবানন সংকট, আফগানিস্তান সংকট, হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধের নিরসন সহ নানা ধরনের আন্তর্জাতিক সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং ফলাফলও ইতিবাচক এসেছে। রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আশ্রয় দিয়ে কাতার ইতোমধ্যেই সারা বিশ্বে নাম কুড়িয়েছে। যখন তালেবানের সঙ্গে আফগানিস্তানের সরকারের যুদ্ধ চলছিল তখন তালেবান নেতাদের দপ্তর ছিল কাতারে, এখনো তাদের দপ্তর আছে। একইভাবে হামাসের প্রধান কার্যালয় কাতারে অবস্থিত। আবার আমরা যদি বলি রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও কাতার খুবই উদারপন্থী একটি রাষ্ট্র। মিশর থেকে প্রত্যাখ্যাত হয়ে এই বিশ্বের প্রখ্যাত আলেম মরহুম ইউসুফ আল কারজাভি তিনি অবস্থান নিয়েছিলেন কাতারে। এর যে বড় কথা হচ্ছে, কাতারে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে। ছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশ অর্থনৈতিকভাবে যেমন শক্তিশালী হয়েছে, ঠিক তেমনি কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে সারা পৃথিবীতে আলাদা একটা মাত্রা তৈরি করেছে। কাতারের সঙ্গে ভারতের ইতোমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে ফলাফল কি এসেছে তা কয়েকটি সংবাদ মাধ্যম ঘেঁটে আমরা তথ্য পেয়েছি। এই তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারছি বা জানতে পারছি যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের বৈঠক হয়েছে। সেই বৈঠককে ভারত বলছে যে ইনফরমাল, মানে ভারত বলতে চাইছে এটা আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক বৈঠক। এখনো আলোচনা চলছে, তবে কিভাবে, কখন, কোথায় এবং ঠিক কোন পন্থায় শেখ হাসিনাকে কাতারে পাঠানো হবে সেই বিষয়ে কর্মপন্থা এখনো নির্ধারিত না হলেও কাতারের পক্ষ থেকে খানিকটা ইতিবাচক সিগন্যাল পাওয়া গেছেই বলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক চ্যানেলে তথ্য পাওয়া যাচ্ছে। তবে এই আলোচনা জটিল, এই আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে গড়ায় এমনটি বলছেন বিশ্লেষকরা। কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো আশা জাগিয়ে রাখা হয়েছে যে সম্ভবত কাতারেই যাচ্ছেন শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, এইরকমটি তথ্য পাওয়া গেছে। প্রিয় বন্ধুরা, এখন আরেকটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে কেন ভারত তড়িঘড়ি করছে, কেন ভারত শেখ হাসিনাকে ভারতে রাখতে চাইছে না, তৃতীয় কোনো দেশে পাঠাতে চাইছে দ্রুততম সময়ের মধ্যে। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, ভারতের সঙ্গে বাংলাদেশের যৌথ প্রকল্পগুলো গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থমকে রয়েছে। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার ব্যাপারে শক্ত অবস্থান। বন্ধুরা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের খুব গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফেরত না চাওয়ার আগ পর্যন্ত যতদিন ভারতে থাকবেন অবশ্যই তাকে সেখানে চুপ থাকতে হবে। এর পাশাপাশি তিনি বলেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা বিচারের মাধ্যমে সমাধান করা উচিত। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করেছেন এবং সেখান থেকে হাসিনার এমন আচরণকে অবন্ধুসুলভ আচরণ বলে অভিহিত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি হাসিনাকে নিজের দেশে রাখে তাহলে অবশ্যই হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে স্পষ্ট করে বলেছেন,
শেখ হাসিনা যদি ভারতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে যেতে প্রতিবন্ধকতার মুখোমুখি হব। এই যে স্পষ্ট বক্তব্য, এটাও আসলে ভাবিয়ে তুলছে ভারতকে। অনেকটা এরকম অবস্থা যে গলায় কাঁটা বিঁধে যাওয়ার মতো অবস্থা হয়েছে, এমনটি মনে করছেন ভারতীয় কূটনীতিকরা। ভারতীয় বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা ভারতে থাকলে বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক উষ্ণতায় নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে হাসিনাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। হাসিনা ভারতে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান প্রজেক্টগুলো এগিয়ে নেওয়া সম্ভব নয়। সুতরাং অর্থনৈতিক প্রয়োজনে এবং ভারতের নিজের স্বার্থে হাসিনাকে এখন তৃতীয় কোনো দেশে পাঠাবার চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে ভারত, এমনটি বলছে সাউথ ডক এবং ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি মিডিয়া। দেশটির কেন এই নতুন উপলব্ধি, সেই বিষয়ে সাবেক কূটনীতিক ডক্টর মোহন কুমার মনে করেন এই সংকটকেও কাজে লাগাবার উপায় ভারতের হাতে আছে। ভারত আসলে কোল রাখি না শ্যাম রাখি এইরকম সংকটের মধ্যে পড়েছে। এই সংকটের মধ্যেও পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা কিছু উপায় বের করেছে। এর মধ্যে দুটো উপায়, প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা, দ্বিতীয়ত শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা। এই মুহূর্তে তারা প্রথম চেষ্টার দিকেই ঝুঁকেছে, কারণ বাংলাদেশ তাদের নিকটতম প্রতিবেশী, 16 বছর ধরে বিশ্বস্ত বন্ধু হিসেবে শেখ হাসিনা সরকার ভারতের মোদী সরকারের সঙ্গে কাজ করেছে। সুতরাং এই মুহূর্তে ভারত চাচ্ছে না বাংলাদেশের সঙ্গে একটা শীতল সম্পর্ক, বরং ধীরে ধীরে উষ্ণতার দিকে নিয়ে যেতে চায়। সেই উষ্ণতার দিকে নিয়ে যেতে হলে প্রথম প্রতিবন্ধকতা শেখ হাসিনা, সেই প্রতিবন্ধকতাকে দূর করতেই ভারত এখন চূড়ান্তভাবে কাতারের কাছে সাহায্য চাইছে। তবে আমি যদি সময়কে বিশ্লেষণ করি, দেখব কাতারের সঙ্গে ভারতের খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রয়েছে, সৌদি আরবের সঙ্গে রয়েছে। এই দুটি দেশ যদি কাতারের আমিরকে অনুরোধ করে, সেক্ষেত্রে একটা ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে বলেও ভারতীয় কূটনীতিকরা বলছেন। প্রিয় বন্ধুরা, ডক্টর মোহন কুমার মনে করছেন যে ভারত একটা নতুন উপলব্ধিতে পৌঁছেছে। সেই উপলব্ধিতে কি? সেটা হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে একমাত্রিক সম্পর্ক। আমরা দেখেছি আফগানিস্তানে হামিদ কারজাই ভারতের বিশ্বস্ত বন্ধু ছিল, তাকেও পালিয়ে যেতে হয়েছে। একইভাবে শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার ছিল ভারতের সবচেয়ে আস্থাভাজন ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেই পরিবারকে পালিয়ে যেতে হয়েছে। এরপর বাংলাদেশের প্রসঙ্গ যদি আসি, শেখ হাসিনাকে পালাতে হয়েছে। মালদ্বীপে ভারতের সবচেয়ে বিশ্বস্ত একচ্ছত্র সম্পর্ক ছিল মোহাম্মদ নাশিদের সঙ্গে, সেই নাশিদের পতন হয়েছে, প্রচন্ড ভারত বিরোধী সরকার সেখানে ক্ষমতায় এসেছে। সুতরাং ডক্টর মোহন কুমার বলছেন যে ভারতকে এখন পর্যালোচনায় নিতে হবে, তারা কোনো ব্যক্তি বা কোনো দলের সঙ্গে সম্পর্ক করবে না, প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়বে এবং গড়তে হবে, নইলে ভয়াবহ বিপদ তৈরি হবে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দিল্লির। এই হচ্ছে অবস্থা। সুতরাং নতুন করে বাংলাদেশে বন্ধু খুঁজছে ভারত। ভারতের কূটনৈতিক চ্যানেল বলছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের উপদেষ্টারা, নীতি নির্ধারকরা বা ডিপ স্টেটে যারা আছেন তারা কেমন, সেই সম্পর্কে কোনো ধারণা নেই দিল্লির। কারণ এতদিন ধরে দিল্লির সম্পর্ক ছিল কেবলমাত্র আওয়ামী লীগ মুখী। ফলে বাংলাদেশের তরুণ সমাজ কি চাইছে, তরুণ সমাজের নেতৃত্ব কি, বা অন্যান্য রাজনৈতিক দল বিএনপি, জামাত, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির সঙ্গে কিছুটা সম্পর্ক থাকলেও সেই সম্পর্কের গভীরতা কতটুকু তা নিয়ে সংশয় রয়েছে। যাই হোক, বাংলাদেশের মেইন স্ট্রিম অপোজিশন পার্টিগুলোর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ছিল না বললেই চলে। তবে সাম্প্রতিক সময়ে বিএনপি এবং জামাতের মধ্যে যে খানিকটা দূরত্ব তৈরি হয়েছে, এটা খুব এনজয় করছে ভারতের সাউথ ব্লক। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি, প্রথম অংশের বিশ্লেষণ। দ্বিতীয় অংশে আমি আসি যে হঠাৎ করেই ভারতে ইউনূস বন্দনা শুরু হয়েছে, ইউনূসকে প্রশংসা উচ্চারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আপনারা জানেন 8ই আগস্ট 2024 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করার পর প্রথম ফোনটি করেন নরেন্দ্র মোদী। তিনি শুভেচ্ছা জানান এবং শিগগিরই ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি টুইটে এইসব বলেছিলেন, যদিও নানা ধরনের টানাপোড়েন এর মধ্যে হয়েছে। আপনারা জানেন যে 6 জনের বিরুদ্ধে ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। ভারত কখনোই এইভাবে গত 16 বছরে কারো বিরুদ্ধেই ভিসা নিষেধাজ্ঞা দেয়নি, এমনকি জামাত নেতাদের বিরুদ্ধেও দেয়নি। কিন্তু আমরা দেখলাম যে কয়েকজন সমন্বয়ক সহ 6 জন যারা সোচ্চার ভূমিকা পালন করেছে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে, তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরকম প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ ভারতের জনগণের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্বের খ্যাতিমান 198 জন ব্যক্তিত্ব বিবৃতি দিয়েছেন। তারা স্পষ্টভাবে বলেছেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রয়েছি, তার সরকারকে এগিয়ে নিতে যত ধরনের সহযোগিতা করতে হয় আমরা সব ধরনের সহযোগিতা করব। এই 198 জন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বের মধ্যে 92 জন নোবেল বিজয়ী, বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, বান কি মুন, শিরিন এবাদি সহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা এই যে সমর্থন দিলেন, এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য একটা অনুপ্রেরণার বাতিঘর।
বা অনুপ্রেরণার একটা উৎস হিসেবে কাজ করবে। ওয়াশিংটন পোস্টে বিশাল বিজ্ঞাপন ছাপিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছেন 198 জন বিশ্ব নেতা। এখন কি কারণে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা বাড়ছে? প্রথম কারণ, ভারতে একটি বয়ান সবসময় প্রচলিত ছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের অবস্থা হুবহু আফগানিস্তানের মতো হবে, কিন্তু 5ই আগস্টের পর সেরকমটি হয়নি। ফলে ভারতের বিজেপি সরকার জনগণের মধ্যে যে ভুল বয়ান তৈরি করেছিল সেটা ভেঙে গেছে। জনগণ এখন বুঝতে পারছে যে বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা মধ্যমপন্থী এবং সবার কাছে গ্রহণযোগ্য সরকার গঠিত হয়েছে, যারা বিপ্লবের উত্তরসূরি হিসেবেও বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ভারতের ডিপ স্টেটের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা রয়েছে। আমি যদি আদানির কথা বলি, আদানি গ্রুপের কথা বলি, অথবা অন্য বড় ধন কুবেরদের কথা বলি, প্রত্যেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। এটা একটা বড় ব্যাপার। ভারতীয় ধন কুবের NR নারায়ণ মূর্তি, তাকে অনেকেই চিনে থাকবেন। তিনি খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ভারতে, অর্থনৈতিক ক্ষেত্রে তো বটেই, রাজনীতির ক্ষেত্রেও তার প্রভাব অবশ্যই রয়েছে। সেই নারায়ণ মূর্তি, যিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর, তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিশ্বের এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অবিস্মরণীয় এবং তাকে আমাদের সবাইকে সবার উচিত শ্রদ্ধা করা। গত 6 আগস্ট ডক্টর ইউনূসের প্রশংসায় ভাসিয়ে দিয়েছে দ্য প্রিন্টে একটা নিবন্ধনে তিনি স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা দিক তুলে ধরেছেন। সেখানে ইউনূসের ভাবনা চিন্তা এই অস্থির সময়ে যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেছেন তিনি। নারায়ণ মূর্তি তিনি বলেছেন যে আজকের অস্থির বিশ্বে আমাদের ইউনূস এবং তার ধারণার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। তার চিন্তা ভারত সহ ছোট ও স্বল্পোন্নত দেশ এবং অঞ্চলে বেশ কার্যকরী। এই মিশনে ইউনূসকে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিশেষ করে তাকে তার ধারণা এবং শক্তিকে ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার এবং একাডেমিতে কাজে লাগানোর সুযোগ দিতে হবে, যেন তিনি যা করতে চান তা সর্বাধিকভাবে করতে পারেন। আমার অদম্য আশা যে মুক্ত সমাজে ডক্টর ইউনূসের অসাধারণ কাজ থেকে উপকৃত হওয়ার আশা রয়েছে এবং আমরা সবাই যারা সমাজের মানুষ তারা তাকে তার মহান কাজটি নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে দেব। এটা ভারতের একজন প্রভাবশালী ধনকুবের NR নারায়ণ মূর্তি তিনি প্রশংসায় ভাসিয়ে দিয়ে প্রভাবশালী গণমাধ্যম দ্য প্রিন্টে লিখেছেন বা মূল্যায়ন করেছেন। এটা নিঃসন্দেহে একটা বড় উচ্চতায় নিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। সুতরাং ভারতের জনগণ এবং অন্যান্য স্টেক হোল্ডাররা এখন বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ঘিরে যে প্রোপাগান্ডা হয়েছে আসলে তা যথার্থ নয়। ভারতকে অবশ্যই বাংলাদেশের প্রয়োজন, যতটা না বাংলাদেশের ভারতকে প্রয়োজন। এই উপলব্ধি তৈরি হচ্ছে বলেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এর আগেও আমরা খুব চমৎকারভাবে লক্ষ্য করেছি যে ভারতের রাজনীতিক শশী থারুর, তিনি কংগ্রেসের প্রতিমন্ত্রী ছিলেন, স্পষ্টভাবে ইউনূসের প্রশংসা করেছেন। শিবসেনা নামে একটি রাজনৈতিক দল যারা বিজেপির মতোই ধর্মীয় আদর্শ নিয়ে কাজ করে, সেই দলের নেতা উদ্ধব ঠাকরে তিনিও বলেছেন। এবং সর্বশেষ যোগী আদিত্যনাথ, যাকে নরেন্দ্র মোদীর ছায়া হিসেবে অভিহিত করা হয়, তিনিও কিন্তু পরোক্ষ প্রত্যক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করে শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়েছেন। সুতরাং এটা বলাই যায় দিন যত যাচ্ছে ততই ভারতের জনগণের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।